বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, আর কে পড়তে পারবেন? আমি পড়ি। জি, অবশ্যই পড়ুন। আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, লাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর। আর কে পড়বেন? ঠিক আছে, মোটামুটি আমি আপনাদের সবার কাছ থেকে শুনলাম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে অক্ষরগুলো বিভিন্ন প্যাটার্নে আমরা পড়ার চেষ্টা করেছিলাম। যেমন একেবারে উপর থেকে নিচের দিকে আলিফ, হা, জা, ত, কফ, ওয়াও, এইভাবে পড়ার চেষ্টা করেছিলাম। আচ্ছা, তো গত ক্লাসে আমরা এই অক্ষরগুলো শিখেছি এবং অক্ষরগুলো চেনার চেষ্টা করেছি। তো কিছু কিছু অক্ষরের বা কিছু কিছু হরফের মাখরাজও আমরা দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। মাখরাজ মানে হচ্ছে উচ্চারণ করার স্থান বা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে, একটা অক্ষর কোন জায়গা থেকে উচ্চারিত হয়। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা হা এর উচ্চারণটা কিভাবে করেছিলাম। হা এর উচ্চারণটা কিভাবে করেছিলাম বলা যাবে? স্যার, আমি তো গত ক্লাসে ছিলাম না। আর রেকর্ড তো আমি শুনতে পারিনি, মানে পাই নাই, তো যার কারণে আমি জানি না কি সেই প্রথম আমি। ও আচ্ছা আচ্ছা। হা এর মাখরাজটা আমরা বলেছিলাম যে জিহ্বা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয়। হলকের মধ্যখান থেকে হায়ের মাখরাজ, এটা হচ্ছে হায়ের মাখরাজ। মানে জিহ্বার মধ্য মানে হলকের মধ্যখান একটু স্ট্রেস দিতে হয়, একটু চাপ দিতে হয়, চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। হা, হা। স্বাভাবিকভাবে আমরা যেভাবে বাংলায় হা বলি বা হ উচ্চারণ করি সেইভাবে নয়, সেখান থেকে আরেকটু চাপ দিয়ে হা উচ্চারণ করতে হবে। হা। তো হা এর মাখরাজ হচ্ছে, এটাকে আরবিতে হলক বলা হয়। হলক মানে হলো কণ্ঠনালী। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয় হচ্ছে হা। ঠিক আছে। আর আলিফ কিভাবে উচ্চারিত হয়? আ সাউন্ডটা কিভাবে উচ্চারিত হবে? সাউন্ড, এটা হচ্ছে, এটা উচ্চারণ করার জন্য কোন কোন আমাদের অর্গানস ব্যবহার করা হয়? আলিফ তো মুখের খালি জায়গা থেকে। হ্যাঁ, মুখের খালি জায়গা থেকে। এটার কোনো অর্গানস ব্যবহার করতে হয় না, জাস্ট আমাদের ওই ফুসফুস থেকে যে শব্দটা বের হয় সেটা আমাদের ভার্বাল কর্ড দ্বারা শুধু একটা সাউন্ড প্রডিউস হয়। আর আমরা মুখ খুলেই শুধুমাত্র একটা সাউন্ড করে ফেলতে পারি, সেটা হচ্ছে আ। সাউন্ডটা একেবারেই ইজি, কোনো অর্গানস ব্যবহার করতেই হয় না, তেমন কোনো অর্গানস ব্যবহার করতে হয় না। ফুসফুস ব্যবহার করতে হয় আর হচ্ছে আমাদের ভোকাল কর্ড ব্যবহার করতে হয়, তো উচ্চারণ হয়ে যায়। তো এটা হামজাও এভাবেই। হামজাও উচ্চারণ করার জন্য, মানে হামজার উচ্চারণ এবং আয়ের উচ্চারণ, আলিফের উচ্চারণ কিন্তু একেবারেই এক। আলিফের উচ্চারণ হচ্ছে এবং হামজার উচ্চারণও হচ্ছে
হা এর উচ্চারণ হচ্ছে হা। তো এগুলো উচ্চারণ করার জন্য শুধুমাত্র কণ্ঠনালীর শুরু থেকেই উচ্চারিত হয়ে যায়। আমরা হা বলতে পারি কণ্ঠনালীর শুরু থেকে। এটার মাখরাজ বা প্লেস অফ আর্টিকুলেশন বলা হয় যে হলকের শুরু বা গলার শুরু থেকেই আমরা হামজা হা উচ্চারণ করতে পারি। হামজা হা আমরা হলকের শুরু থেকে উচ্চারণ করি। এটা হচ্ছে 1 নম্বর মাখরাজে আমরা হামজা এবং হাকে রাখতে পারি যদি আমরা আমাদের আমাদের যে অর্গানস গুলো আছে সেটার সিরিয়াল অনুযায়ী আমরা দেখতে দেখতে চাই, তাহলে আমরা শুরুতেই হামজা এবং হাকে রাখতে পারি, যেহেতু এটা শুরুতেই ব্যবহৃত হয়, মানে হলকের শুরু থেকে উচ্চারিত হয়। তারপরে হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয়, একটু আগে কি বললাম? হা হ্যাঁ। হা উচ্চারিত হয়। হা উচ্চারিত হয় হচ্ছে হলকের মধ্যভাগ থেকে। হলকের মধ্যভাগ থেকে হা উচ্চারিত হয়। আর হায়ের পাশাপাশি উচ্চারিত হয় আইন। হায়ের পাশাপাশি একই মাখরাজ থেকে উচ্চারিত হয় কি? আইন। বুঝতে পেরেছেন? জি। তো আমরা এখান থেকে একটু দেখি যে স্যার, জি স্যার। আপনি একটু হরফগুলা পড়লে একটু শুনতাম। আমি আসলে ক্লাস পাইনি তো গতদিনের। আচ্ছা, জি জি, অবশ্যই। একবার পড়েন, একটু শুনি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি পড়ছি, 1 মিনিট। ওকে। আচ্ছা, আমি আরো একবার আজকে পড়ে দিচ্ছি, এরপরে আমরা মাজদার নিয়ে আলোচনা করব, মাজদার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমেই হচ্ছে আলিফ। আলিফ, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ, দাল, দাল, জাল, জাল, র, র, জা, জা, সিন, সিন, শিন, শিন, صاد، صاد، ضاد، ضاد، طا، طا، ظاء، ظاء، عين، عين، غين، غين، فاء، فاء، قاف، قاف، كاف، كاف، لام، لام، ميم، ميم، নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। তো এগুলো মাশাআল্লাহ আপনাদের পড়া শুনেছি, আহ, ভালো, খুব সুন্দর হয়েছে। এখন আমি পড়লাম, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখব এখানে আমাদের প্লেস অফ আর্টিকুলেশন আসলে কি কি ব্যবহার করতে হয় কথা বলার জন্য। একেবারে আপনারা নিশ্চয়ই চিত্রটা বুঝতে পারছেন। এখানে হলক মানে হচ্ছে কণ্ঠনালী, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, হলক, কণ্ঠনালী। এটার 3টা ভাগ রয়েছে। হলকের একেবারে শুরু একটা অংশ রয়েছে, সেটাকে বলা হয়
হলকের শুরু, এখান থেকে হামজা এবং হা উচ্চারিত হয়। যেমনটা আমরা বললাম, হামজা এবং হা উচ্চারণ করার সময় আমাদের আহ তেমন বেশি কিছু করতে হয় না, শুধুমাত্র ফুসফুস থেকে যে বাতাসটা আসবে সেটা এখানে হলকের শুরু থেকে করতে হবে। হলকের শুরুতে একটু কাজ করতে হবে। হামজা, হা, অর্থাৎ হা এবং আ, এই দুইটা সাউন্ড হলকের শুরু থেকে উচ্চারিত হয়। তারপরে 2 নম্বরে যদি আমরা বলি যে হলকের মধ্যখান, যেখানে একটু চাপ দিয়ে ব্যবহার করতে হয়, চাপ দিয়ে হরফ উচ্চারণ করতে হয়, সেখানে রয়েছে 2টা অক্ষর, আইন এবং হা। তার মানে হচ্ছে আ সাউন্ড এবং হা সাউন্ড। এই 2টা সাউন্ডস উচ্চারিত হয় হলকের মধ্যখান থেকে, অর্থাৎ কণ্ঠনালীর মধ্যভাগ থেকে, এবং এখানে এক ধরনের চাপও দিতে হয়। তাহলে হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন এবং হা, অর্থাৎ আ সাউন্ড, হা সাউন্ড। আচ্ছা, তারপরে হলকের শেষ ভাগ থেকে উচ্চারিত হয় আহ গইন, খ, খ। দেখেন, খ যখন আমরা উচ্চারণ করি তখন কি ব্যবহার করতে হয়? খ, খ, জিহ্বার গোড়া, এটা কিন্তু জিহ্বার গোড়াটা কিন্তু উপরের তালুর সাথে লেগে যাচ্ছে। তাহলে এখানে দেখেন উপরের তালুর সাথে কফ উচ্চারিত হয়, জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। আবার ওই কাছাকাছি জায়গা থেকেই একটু এদিক সেদিক সেখান থেকে উচ্চারিত হয় গইন, গ, গ। একটা সাউন্ড হচ্ছে ক, সাউন্ড হচ্ছে ক, আরেকটা সাউন্ড হলো গ, ক, গ। একটু একটু ইমাজিন করেন, একটু উচ্চারণ করেন তো, ক, বলেন সবাই, ক, 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 গ। মানে কোনটা গ, পরে হচ্ছে, মানে কফ আগে না গ, গ আগে, ক আগে না গ আগে, বলেন তো। কফ, ক, ক, গ, ক, গ, গ, মানে প্রায় কাছাকাছি কিন্তু, হ্যাঁ। তো জিহ্বার গোড়াটা উপরের তালুর সাথে লাগছে। তারপরে আবার যদি খ উচ্চারণ করি তাহলে ক, গ, খ, প্রায় কাছাকাছি জায়গা। বলেন ক, 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 গ, 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 খ, 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 ক, 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 গ, 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 খ। খ, খ, আচ্ছা, তাহলে আমরা কফের মাখরাজ বলতে পারি। আবার কাফও রয়েছে, কা, এটা হচ্ছে আরেকটা কা, আরেকটা সাউন্ড, কা, ক। কা, একটা হলো ক, আরেকটা হলো কা। এটা আহ কা। একেবারে নরম করে সাউন্ডটা একটু রেইজ হচ্ছে, কফের সাউন্ডটা রেইজ হচ্ছে, আর কা এর সাউন্ডটা একটু রেইজ হচ্ছে না, এটা কিছুটা আহ নিচের দিকে। অথবা আমরা বলতে পারি একটা সাউন্ড হচ্ছে আহ কি বলে স্ট্রেস, আরেকটা হচ্ছে আনস্ট্রেস। ওকে, তাহলে কফের মাখরাজটা হলো জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। বলেন, জিহ্বার গোড়া, কফ, কফ, জিহ্বার গোড়া কফ, তার বরাবর তার উপরের বরাবর তালুর সঙ্গে। উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। আচ্ছা, এখানে যে কফ, কালার্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রথমে নীল রয়েছে, তারপরে এটা আমি জানি না, লালের মতোই, তারপরে আরেকটা লাল, তারপরে একটা হলুদ। হ্যাঁ, তো এই যে কালার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তালু, প্যালাটস। তারপরে আমাদের ওই যে নিচে রয়েছে হচ্ছে টাং, জিহ্বা দেখতে পাচ্ছেন। এই যে গ্রিন রঙের, নীল রঙের, হালকা নীল রঙের এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিহ্বা। তাহলে এই যে জিহ্বার অগ্রভাগ যে লাল রং দেওয়া আছে, আগে আমরা একটু আমাদের প্লেস অফ আর্টিকুলেশনস গুলা দেখে নিই। দেখেন, এখানে জিহ্বা রয়েছে, জিহ্বার এটা হচ্ছে একেবারে শেষ অংশ, মানে জিহ্বার গোড়া আমরা বলতে পারি, এবং এটা হচ্ছে জিহ্বার আগা অথবা অগ্রভাগ।
জিহ্বার অগ্রভাগের যেই প্লেট মানে জিহ্বার অগ্রভাগ যেটা রয়েছে এটা লাল রং দেওয়া আছে। তো এটা আমাদের অনেক সময়ে উপরের দাঁতের সাথেও লাগবে। এখানে দাঁত দেখতে পাচ্ছেন, যে দাঁতের সাথে যুক্ত হয়ে কিছু অক্ষর উচ্চারিত হবে। সামনের যে উপরের দাঁত রয়েছে এটা, এবং নিচের যে ঠোঁট রয়েছে এটাও আমাদের আর্টিকুলেশনের একটা প্লেস হিসেবে ব্যবহৃত হবে। নিচের ঠোঁট রয়েছে, এখান থেকে কয়েকটা অক্ষর উচ্চারিত হবে, আর উপরের ঠোঁট আছে সেখান থেকেও, মানে উপরের ঠোঁট আর নিচের ঠোঁট মিলিয়ে অক্ষর উচ্চারিত হবে। আচ্ছা, তারপরে এখানে এই যে আমরা তালু দেখতে পাচ্ছি, তালুর একেবারে শেষ অংশ যেটা একেবারে নরম হয়, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়, নাক দিয়ে বাতাস নেওয়ার সময় সেই দিকটা ব্যবহৃত হয় অনেক সময়। সেই তালুর একেবারে শেষ জায়গা যেটা, সেখানে নরম রয়েছে। তো নরম অংশ একটা রয়েছে, তারপরে আস্তে আস্তে শক্ত অংশ রয়েছে। তো তালুকে আমরা চারটা ভাগ করতে পারি: একেবারে শেষ ভাগ, একেবারে একটু আগে, একটু তারপরে মধ্যভাগ, তারপরে হচ্ছে একেবারে সামনের ভাগ। আচ্ছা, তো এখন আমরা আবার শুরুতে চলে যাই। হামজা এবং হায়ের উচ্চারণ আমরা কোত্থেকে করব? মানে হামজা এবং কণ্ঠনালী গ্লোটাল, কণ্ঠনালী শুরুতে। শুরু হইতো। হ্যাঁ, গ্লোটাল লেটার, গ্লোটাল সাউন্ড। তো হামজা এবং হা এটা আমরা উচ্চারণ করব একেবারেই, দুঃখিত, একেবারে হলকের শুরু থেকে। তো হামজা হা এটা উচ্চারণ করব কোত্থেকে বলেন তো? হলকের শুরু হতে। হলকের শুরু থেকে বা কণ্ঠনালীর শুরু থেকে। আর আইন হা উচ্চারণ করব কোত্থেকে? হলকের মধ্যখান হতে। হলকের মধ্যখান থেকে আমরা উচ্চারণ করব আইন হা, অথবা আ সাউন্ড, হা সাউন্ড, আ হা। এখানে দেখেন, একটা হলো হা আর একটা হলো হা। হা উচ্চারণ করে স্বাভাবিকভাবে একেবারে হলকের শুরু থেকে, কিন্তু হা উচ্চারণ করার সময় কিন্তু আমাকে হলকের শুরু থেকে আরেকটু উপরে উঠতে হয়, এবং সেখানে এক ধরনের চাপ দিতে হয়। হা, একটা হলো হা, আপনারা বলেন হা, হ্যাঁ, হা আবার বলেন হা, হ্যাঁ, হা হা, হা হা। হ্যাঁ, হা তারপরে এখানে রয়েছে হামজা। হামজা কিভাবে উচ্চারণ করবো বলেন? আ, আ, আ এটা স্বাভাবিক আ, আ হ্যাঁ, হা, আর এটা হলো আ, 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 আ আ, আ আ, আ আ। আ ওকে, তাহলে একটা হচ্ছে আ সাউন্ড, স্বাভাবিক আ, আরেকটা হচ্ছে আ সাউন্ড, আ। হামজা হা, অর্থাৎ আ এবং হা, এই দুইটা উচ্চারিত হয় হলকের শুরু থেকে। আর আইন আর হা, বা আ সাউন্ড আর হা সাউন্ড, এই দুইটা উচ্চারিত হয় কোত্থেকে? হলকের মাঝখান থেকে। মধ্যভাগ থেকে। ওকে, তারপরে আসে হচ্ছে হলকের শেষ ভাগ, একেবারে হলকের শুরু, মধ্যভাগ, একেবারে শেষ ভাগ। এখানে গিয়ে হলক শেষ হয়ে গেছে বা কণ্ঠনালী শেষ হয়ে গেছে। তো কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হবে গাইন খ। কি উচ্চারিত হবে? গাইন, খ গাইন, খ। এবং হলকের শুধুমাত্র, মানে এটার সাউন্ডটা হচ্ছে গ সাউন্ড এবং খ সাউন্ড, গ সাউন্ড, খ সাউন্ড। এখন আমাদের কাছে যে বই আছে, মাখরাজের বই আছে, সেখানে তো লেখা আছে হলকের শেষ ভাগ থেকে উচ্চারিত হয় গইন খ। কিন্তু এখানে যে জিহ্বার একটা অংশ উপরের তালুর সাথে যুক্ত হয়, টাচ করে, সেই বিষয়টা হয়তো বা সেখানে মেনশন করা নাই। তবে আমাদের কিন্তু গইন উচ্চারণ করার সময় উপরের তালুতে একটু টাচ করতে হয়। দেখেন, গ, গ, বলেন গ, গ গ বলেন, গ খ। খ তাহলে গ আর খ সাউন্ড উচ্চারণ করার সময় কিন্তু হলকের শেষ ভাগ থেকেই উচ্চারণ করছি, কিন্তু আমাদের জিহ্বার শেষ ভাগটা উপরের তালুর একটু জায়গাতে স্পর্শ করছে। আর কফ উচ্চারণ করার সময় কি করতে হবে? কফ উচ্চারণের সময়
জিহ্বার গোড়া বা জিহ্বার শেষ ভাগ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, এই যে জিহ্বার গোড়াটা আছে এখানে দেখেন, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে যুক্ত হবে, এটা হলো জিহ্বার গোড়া, এবং এটা উপরের তালুর সঙ্গে যুক্ত হয়ে কফ উচ্চারিত হবে। বলেন কফ। কফ, কফ। কফ। হ্যাঁ, তাহলে আমাদের মাখরাজ মোটামুটি হয়ে গেল। আর এই কফ, জিহ্বার গোড়াটাকে আপনার মানে তালুর দিকে ধাক্কা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তালুর সাথে যুক্ত করতে হবে, জিহ্বার গোড়াটা উপরের তালুর সাথে মিলিয়েই আমরা কফ উচ্চারণ করতে পারি। আর কাফ উচ্চারণ করব কিভাবে? কফ যেখান থেকে উচ্চারিত হয়, কাফ উচ্চারিত হবে তার চাইতে একটু সামনে আগিয়ে, একটু সামনে বেড়ে গিয়ে কাফ উচ্চারিত হবে। ঠিক আছে? জি। কাফের জন্য এই যে তালুটা দেখতে পাচ্ছেন, তালুর একেবারে শেষ ভাগ, কিন্তু কাফ উচ্চারণ করার সময় তালুর শেষ ভাগের চাইতে আর একটু সামনে আসতে হয়, তাই না? আর একটু সামনে আগাতে হয়। তাহলে আমরা এতটুকু যতটুকু আমরা পড়লাম, এটা যদি আমরা বলি, জিহ্বার দুঃখিত, হলকের শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা। বলুন, হলকের শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা। হলকের শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা। হ্যাঁ, হলকের মধ্যভাগ থেকে উচ্চারিত হয় আইন হা। হলকের মধ্যভাগ থেকে উচ্চারিত হয় আইন হা। ওকে, তারপরে হলকের শেষ ভাগ থেকে উচ্চারিত হয় গইন খ। হলকের শেষ ভাগ থেকে উচ্চারিত হয় গইন খ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। কফ। ঠিক আছে, জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। একটু সবাই বলার চেষ্টা করলে ভালো হয়। তারপরে কাফের মাখরাজে চলে যাই। জিহ্বার গোড়া থেকে একটু আগে বেড়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। বলেন, জিহ্বার গোড়া থেকে জিহ্বার গোড়া থেকে জিহ্বার গোড়া থেকে একটু সামনে এগিয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে উচ্চারিত হয় কাফ। হ্যাঁ, উচ্চারিত কাফ, হয় কাফ। ঠিক আছে, তাহলে কাফ। এই পর্যন্ত মাখরাজ গুলো আহ সবাই বলতে পারবেন তো ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তাহলে একজন আমাকে বলেন তো হামজা হা থেকে মাখরাজ গুলো। হ্যাঁ, 1 নম্বর মাখরাজ হামজা হা কোত্থেকে উচ্চারিত হয়? কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা। বাস, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় আইন হা। কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারিত হয় গইন খ। আর জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হয় কফ। জিহ্বার গোড়া থেকে একটু সামনে এগিয়ে তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হয় কাফ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তো আরেকজন আরেকজন চেষ্টা করবেন। 3-4টা হয়তো পারবো, এরপরে পারবো না। সমস্যা নেই, পারবেন, আপনি পারবেন, বলেন। বলতে গেলে আচ্ছা, হলকের শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। জি, হলকের মধ্যখান হতে উচ্চারিত হয় আইন হা। আহ, তারপরে গইন খ বলেন। হ- হলকের শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। আহ, তারপর তারপর কফ। হলো হলকের জিহ্বার গোড়া, মানে আপনি হ্যাঁ, কফটাকে আগে একটু উচ্চারণ করে দেখবেন যে কি কি ব্যবহার হয়, তারপরে সেগুলা বলে দিবেন, ব্যাস, হয়ে গেল। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে কাফ কিভাবে উচ্চারিত হয় এটা একটু নিজে নিজে উচ্চারণ করে বলে দেন তো। কাফ, জিহ্বার গোড়া তার বরাবর হ্যাঁ, উপরে, জিহ্বার গোড়া থেকে একটু আগে ও বের। হ্যাঁ, হ্যাঁ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বেরিয়ে উচ্চারিত হয় তার বরাবর কাফ। ওর সঙ্গেও লাগাতে হবে আবার। আচ্ছা, আমি শুনি আরেকটু।
আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। তো আর কে বলতে পারবেন? দুজন তো বলেছেন। হ্যাঁ, তাসদিক, আপনি বলতে পারবেন? আমি বলি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মারিয়াম পারভিন, আপনি বলেন। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্য হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খ, জিহ্বার গোড়া এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ, আহ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাপ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আর কে বলবেন? হলকের শুরুতে হা হামজা, Good. হলকের মধ্যখান থেকে আইন হা, হলকের শেষ ভাগ থেকে ঘইন খ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে কফ কফ, হুম। জিহ্বার গোড়া থেকে একটু আগিয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ কাফ। কফ কাফ, একটা হচ্ছে কফ, আরেকটা হলো কফ কাফ। আচ্ছা, তাহলে কফ কফ। হ্যাঁ, আজকে আমরা কিন্তু 5টা মাখরাজ শিখে ফেলেছি। যে 5টা জায়গা, 5টা প্লেসের কথা জানলাম যেখান থেকে এই অক্ষরগুলো উচ্চারিত হয় বা হরফগুলো উচ্চারিত হয়। তাহলে আজকে আমরা মাখরাজগুলোই দেখি, ঠিক আছে? তারপরে আমরা সংযুক্ত অক্ষরের দিকেও যাব ইনশাল্লাহ। তারপরে দেখেন এই যে এখানে মানে আমাদের যে তালু রয়েছে, তালুর একেবারে মধ্যভাগ, ঠিক আছে, এটাকে প্যালাট বলা হয় নাকি? প্যালাটাল সাউন্ড, প্যালাটাল লেটার্স। এখানে রয়েছে ইয়া, জিম, শিন, মানে জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া, এই অক্ষরগুলো উচ্চারিত হয় কিভাবে? আপনি জিম বলেন তো, জ, জ, জ বলার সময় কি কি ব্যবহার করা হয়? জ, জিব্বা লাগে? জ, জি, লাগে তো। আচ্ছা, জ। জিব্বা লাগে। আর স যদি বলি, স, 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 জিব্বার কোনো দরকার আছে স বললে? স। উপরের তালুর সঙ্গে লাগে না? উপরের তালুর সঙ্গে পুরোপুরি লাগে না, কিন্তু সাইড দিয়ে তো লাগে, তাই না? স। জ বলার সময় লাগে, জি জ, হুজুর। আবার স বলার সময়ও লাগে, জয়ের মতো লাগে না। তবে স বলার সময়ও কিন্তু উপরে তালুর সাথে কিন্তু জিভ কিছু অংশ লাগে, মানে চতুর্দিক দিয়ে একটু একটু করে লাগে স। আর যদি ইয়া বলেন, ইয়া এর সাউন্ডটা কি? ই, 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 ই যদি বলি তাহলে কি জিহ্বার কিছু অংশ উপরে লাগে? ই, ই সাউন্ড জি হুজুর। লাগে, ঠিক আছে। তাহলে জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান এটা বলতে গেলে জিহ্বার একেবারে মধ্যবর্তী জায়গাটাই হয়তো লাগবে না, কারণ জিম বলার সময় জিহ্বার মধ্যবর্তী জায়গাটাই লাগে না, শিন বলার সময় লাগে না, ইয়া বলার সময় লাগে না। তবে জিহ্বার মধ্যবর্তী একটা অংশ, সাইড দিয়ে হতে পারে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, এদিক দিয়ে কিছু অংশ কিন্তু উপরের তালুর সাথে লাগে। তার মানে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, একেবারে বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে এই 3টা অক্ষর উচ্চারিত হয়। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। তাহলে জিম, শিন, ইয়া কোত্থেকে উচ্চারিত হয়? জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। আমাকে বলেন তো, জিম, শিন, ইয়া কোত্থেকে উচ্চারিত হয়? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হয় জিম শিন ইয়া। মাশাআল্লাহ। তা জিম, আমার একটা কোশ্চেন ছিল এখানে, জি। জিম, জিম আমরা তো পুরোপুরি লেগে যাবে, শিনে কিছুটা ফাঁকা থাকবে, আর ইয়াতে কি বেশি ফাঁকা থাকবে শিন থেকে? এটা আমি একটু বুঝতে পারছি না। ইয়াতেও ফাঁকা থাকবে, কিন্তু কতটুকু, শিন থেকে কি বেশি?
হ্যাঁ, এটা শিন থেকে একটু বেশি ফাঁকা থাকে ইয়া বলার সময়। শিন বলার সময় কিছুটা লেগে থাকে দুই দিক দিয়ে শিন, আর ইয়া বলার সময় শেষের দিকে অর্থাৎ জিহ্বার শেষ অংশটা কিছুটা তালুর সাথে লেগে থাকে। ইয়া। আচ্ছা। আমরা যখন যে ইয়ে পড়ি, হ্যাঁ, মানে ইস্তেয়াজা পড়ি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, তারপর শাই বলার সময় শিন কি আমরা ইয়া উপরের দিকে ইয়ে করব, যেমন শাই, নাকি নিচে নিচের দিকে নিব শাই এভাবে? আচ্ছা, শাইতানির রাজিম। উপরের দিকে নিব বলতে আপনি কি ওই মাখরাজের কথা বলছেন? মাখরাজের কথা বলছি, মানে শিন তো আগে উচ্চারণ করব, শিনের মাখরাজটা তো মানে আহ, মাঝখান বরাবর আছে, এখন এর উপরে আছে ইয়ার মাখরাজ, এরকম কি? তাহলে আমরা হ্যাঁ, শাই হ্যাঁ, হ্যাঁ। মানে জি, জি, উপরের দিকে শিন দিব, থেকে শিন থেকে ইয়ার দিকে যাব। হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে ইয়াটা থাকবে উপরে। আমরা শাই মানে দুই দিকে তো করা যায়, শাই নিচের দিকেও বলা যায়, আবার শাই উপরের দিকে, কোনটা সঠিক হবে সেটা বলছি। আচ্ছা, আহ এটা হচ্ছে আমরা সামনের দিকে যাব। সামনের দিকে বলতে উপরের দিকে যাব, ঠিক আছে। জি। ওকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জিম, জি, শিম, জিম, শিম, ইয়া। জিম, ইয়া, জিম, শিন, জিম, ইয়া। শিম, ইয়া। আচ্ছা, তারপরের অক্ষর, তারপরে তালুর যেই এখানে নীল রঙের অংশটা দেখতে পাচ্ছি, এখান থেকে আবার কিছু অক্ষর উচ্চারিত হবে। আচ্ছা, আমরা দদের দিকে যাই। দদ কোথায় আছে? এই যে এখানে দদ রয়েছে। দদ, দদ। তো দদ উচ্চারণের সময় আমাদেরকে অ্যালভিউলার অ্যালভিউলার সাউন্ড আমরা বলতে পারি। দদ হচ্ছে অ্যালভিউলার সাউন্ড। এখানে আরো কিছু সাউন্ড রয়েছে, ত, তা, সিন, সদ, দাল, দদ, র, জা, লাম, নুন। এই সবগুলোই হচ্ছে ওই অ্যালভিউলার প্যালেটস থেকেই উচ্চারিত হয়, উচ্চারিত হবে। দুঃখিত। তো বদের মাখরাজটা হচ্ছে জিব্বার, ওকে দুঃখিত, 1 মিনিট।
দুঃখিত। তো আমরা দদের মাখরাজ পড়ছিলাম, তো আমরা দদের মাখরাজটা যেভাবে আসলে সাধারণত পড়ে থাকি সেটা হচ্ছে জিহ্বার আহ জিহ্বার গোড়ার কিনারা, মানে জিহ্বার গোড়ার একটা পার্শ্ব, এটা গিয়ে হচ্ছে সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ওয়াদ উচ্চারিত হয়। এখন জিহ্বার গোড়া আসলে কোনটা? আমরা একটু আগে তো পড়লাম যে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারিত হয়। এখন এই জিহ্বার এই গোড়াটা কি আমরা কি একেবারে এইখানে সামনের তালুতে আনতে পারবো দদ উচ্চারণ করার সময়? বদ, বদ। আচ্ছা, তো এখানে জিহ্বার গোড়া বলতে মানে জিহ্বার একটা পার্শ্ব আর কি। যেমন দাল উচ্চারণ করার সময় আমাদের কি কি লাগে বলেন তো? দাল উচ্চারণ করার সময় আমাদের কোন কোন অর্গানস ব্যবহার করতে হয় বলেন তো? আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। জি, জিহ্বার আগা উপরের দুই দাঁতের মাড়ির সাথে লাগবে। হ্যাঁ হ্যাঁ, দাল উচ্চারণ দাল উচ্চারণ। করি জিহ্বার যে অগ্রভাগ আছে সেটা উপরে দুই দাঁতের সামনের যে দাঁতগুলো আছে এগুলোর উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে আমরা লাগাই, মানে তালুর সঙ্গে লাগিয়ে দাল উচ্চারণ করি। দদ উচ্চারণ করার সময়ও কিন্তু প্রায় কিছুটা কাছাকাছি, একেবারে পুরোটাও দালের মতো না, আবার পুরোটাও জ এর মতো না। যে এখানে আমরা দেখতে পাচ্ছেন জ, জ উচ্চারণ করার সময় কিন্তু দাঁত ব্যবহার করতে হয়। জ, দাঁতের সাথে জিহ্বাটা লাগাতে হয়, তখন গিয়ে জ উচ্চারিত হয়। আচ্ছা, আগে আমরা এই দুইটার মাখরাজ দেখি আগে। আহ দালের মাখরাজটা দেখি, জয়ের মাখরাজটা দেখি। দাল, তা আর ত। চা, চা উচ্চারণ করার সময় কি কি লাগে? তা উচ্চারণ তার করার সময় একই জায়গা থেকে, মানে জিহ্বার, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের মাড়ির সাথে লাগবে। হ্যাঁ হ্যাঁ, দুই দাঁতের যে মাড়ি আছে বা দুই দাঁতের যে গোড়া আছে সেই গোড়ার সাথে লাগবে তা উচ্চারণ করার সময়। সবাই একটু উচ্চারণ করেন তা। তা, তা একটু উচ্চারণ করে দেখেন আসলে কোথায় লাগছে, আমরা কোথায় লাগাচ্ছি। তা, 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 ত, 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 দাল, দাল, দাল। দাল, তার মানে আমরা বুঝতে পেরে গেছি যে জিহ্বার অগ্রভাগ এটা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগছে বা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগছে। তো এখান থেকে আমরা উচ্চারণ করি ত, দাল, তা, ত, দাল, তা। তা। তারপরে আসুন জ, জাল, সা, এগুলো কিভাবে উচ্চারণ করি আমরা? রাল উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার অগ্রভাগটা লাগে এবং দাঁতের যে অগ্রভাগ আছে সেই দাঁতের অগ্রভাগের সাথেও যুক্ত হবে। তাহলে জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের যেই অগ্রভাগ আছে সেখানে একটু লাগান, সামনের দুই দাঁতের অগ্রভাগের সাথে জিহ্বার অগ্রভাগটা একটু লাগিয়ে সাউন্ডটাকে একটু বের করেন, দেখেন কি উচ্চারিত হয়। রা, জাল, রা, জাল, 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 জ, জ, সা, সা, জাল, জাল, জ, জ, সা। সা। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করেন এই অক্ষরগুলো একটু উচ্চারণ করা, আমাদের জন্য একটু কঠিন কারণ আমরা বাঙালিরা এই ধরনের অক্ষর উচ্চারণ করি না। হ্যাঁ বলেন, জাল, 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 জ, 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 সা। 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 তাহলে এই যে জ, জাল, সা এগুলো উচ্চারণ করার জন্য আমাদের কি কি লাগলো? জিহ্বার অগ্রভাগ লাগলো, আর হচ্ছে সামনের উপরে দুই দাঁতের অগ্রভাগ লাগলো। আর দাল, ত, দাল, তা উচ্চারণ করার সময় আমাদের কি কি লেগেছে? জিহ্বার অগ্রভাগ, সামনের উপরের দাঁতের গোড়া বা মাড়ি, ত, দাল, তা। এখন দদ আমরা কিভাবে উচ্চারণ করব? দদ উচ্চারণ করার সময় আমাদের জ এর মতো উচ্চারিত হবে না, আবার দালের মতো উচ্চারিত হবে না। এটার ডিফারেন্ট একটা উচ্চারণ পদ্ধতি আছে। সেটা হচ্ছে
উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে, এক পাশ, সাইডের। এখন দাল উচ্চারণ করার সময় আমরা তো সামনের দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বাটা যুক্ত করে দাল বলে দিলাম, কিন্তু দদ উচ্চারণ করার সময় আমাদের কি করতে হবে? আমাদের দুই পাশে দাঁত থাকে, ডানে এবং বামে। ডান দিকে অথবা বাম দিকের যে কোনো দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে উপরের দাঁতের। বুঝতে পেরেছেন? উপরের যেই পাটি রয়েছে, দাঁতের পাটি, দাঁতের সারি রয়েছে, ডান দিকে অথবা বাঁ দিকে যে কোনো একটা জায়গার দাঁতের গোড়ার দিকে আমাদের জিহ্বার একটা পার্শ্ব লাগাতে হবে, জিহ্বার একটা সাইড লাগাতে হবে, কিনারা লাগাতে হবে। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, একটু উপরের যে মাড়ির দাঁত আছে আমাদের, যে ডান পাশে আছে, বাম পাশে আছে, তো ওই দাঁতের সাথে একটু জিহ্বার একটা সাইড লাগান তো দেখি। হ্যাঁ, আদ, হ্যাঁ, আদ, দ, ওইখানে লাগিয়ে বলা যায় দ, কি, র, র, কিছুটা জ এর মতোও লাগছে, দ, আবার কিছুটা দ এর মতোও লাগছে। র, র, র। দ, বুঝতে পারছেন? এটা জি। হচ্ছে রদ, রদ। আমারটা কি জ শোনা যাচ্ছে? না, দদ শোনা যাচ্ছে। হ্যাঁ। দদ বললে মানে দালও শোনা যাচ্ছে, আবার ও শোনা যাচ্ছে, প্রায় দুইটা মিক্সড হয়ে গেছে। তো জি। এখন আমাদের কি করতে হবে? জিহ্বার যেই পার্শ্ব আছে, জিহ্বার একটা কর্নার, একটা সাইড, এটা কি করতে হবে? উপরের যে দাঁতগুলো আছে, এখানে দাঁতের ছবিগুলো নেই, উপরের দাঁতের মাড়ির সঙ্গে আমাদের লাগাতে হবে। লাগিয়ে আগে থেকে রেডি হয়ে বসে থাকেন। রেডি হয়ে এখন সাউন্ড প্রডিউস করেন আপনার ফুসফুস থেকে, দ, এসে ওই জায়গাটা দিয়ে উচ্চারণ করেন, রদ, র। দদ, হ্যাঁ, এখানে মূল সাউন্ডটা হচ্ছে দদ, র, মূল সাউন্ডটা হচ্ছে র, তবে এই সাউন্ডের নাম রাখা হয়েছে রদ। বুঝতে পেরেছেন? জি। তাহলে রদের মাখরাজ কোনটা? জিহ্বার পার্শ্ব, জিহ্বার পাঁচশ, হ্যাঁ। পার্শ্ব বা সাইড, উপরের যে কোনো একটা পার্শ্বের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে দ, র। দদ। আচ্ছা, তাহলে জিম শিন ইয়া এর মাখরাজ কোনটা ছিল? জিহ্বার মাঝখান উপর, তার বরাবর উপরের তালুর সাথে লেগে জিম শিন ইয়া উচ্চারিত হয়। মাশাআল্লাহ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারিত হয়। তারপরে আমরা বলেছি ত, দাল, তা এর মাখরাজ। ত, দাল, তা কিভাবে উচ্চারিত হয়? জিহ্বার অগ্রভাগ সামনে, উপরের সামনের উপরে দুই দাঁতের মাড়ির সাথে লেগে, হ্যাঁ, মাড়ি মাড়ির অথবা গোড়ার সাথে লেগে। সাথে লেগে উচ্চারিত হয়। ত, দাল, তা। হুম। আর জিব যা, দ, সা এগুলো কোত্থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা উপরে সামনে দুই দাঁতের আগার সাথে একটু লেগে দাল জ সা ও, উচ্চারিত হবে। দাল, সা উচ্চারিত হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এই তিনটা মাখরাজ আমাকে কে বলতে পারবেন একটু? ও, আচ্ছা, দদেরটা বাকি রয়ে গেছে। হ্যাঁ, দদের মাখরাজটা কি? এর মাখরাজ হচ্ছে জিহ্বার যে কোনো এক সাইড এর কিনারা হ্যাঁ, উপরের দাঁতের মাড়ির সাথে লাগবে। হ্যাঁ, উপরের যে কোনো এক পাশের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে বদ উচ্চারিত হয়। তাহলে মোট চারটা মাখরাজ হলো এখন। জিম শিন ইয়া, ত, দাল, থা, দা, দ, সা, রদ। চারটা মাখরাজ এক এক করে যে আমি কালকেও জিজ্ঞাসা করছিলাম ওই যে লামের মাখরাজ নিয়ে, মাখরাজটা আমি বলতে পারি কিন্তু আমার উচ্চারণে প্রবলেম হয়, ওটা আর একটু যদি বলতেন লামের মাখরাজটা। আচ্ছা, লামের মাখরাজটা ঠিক আছে। লামের মাখরাজটা হচ্ছে জিহ্বার যে অগ্রভাগ আছে, এই যে লাল অংশটা, জিহ্বার জি। অগ্রভাগ, এটা হলো আহ উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাবে। উপরের, এক পাশ না সরাসরি, মানে এক পাশ, মানে 8টা দাঁত আমরা পড়েছি তা সরাসরি লাগবে না, সাইড করে লাগাইতে হবে। গোড়ার সঙ্গে লাগবে, এটা দাঁতের সঙ্গে লাগবে না, দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। গোড়ার সঙ্গে লাগবে, জি। হুম। লাম, লাম, ল বলে দেখেন, ল, ল, ল সাউন্ডটা ল, যদি বলি তাহলে কোথায় লাগে? আমাদের জিহ্বার অগ্রভাগ, এটা সামনের যে দাঁতগুলো আছে, এটার দাঁতের, গোড়ার সাথে লাগে।
সাথে লাগে। তো গোড়ার সাথে কিন্তু লাগে। ওই যে বলা হয় যে কিনারা, মানে যেমন আমরা দদের একটা সাইড বলেছি, একটা সাইড উপরে লাগবে, কিন্তু লামের সময় কি একটা সাইড লাগবে নাকি সামনাসামনি সামনের অংশটাই সরাসরি লেগে যাবে? আচ্ছা, হ্যাঁ, তো সামনের অংশটাই হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি জিহ্বার যে অগ্রভাগটা রয়েছে এটা একটু বিস্তর জায়গা। এটার যে কোনো একটা সাইড লাগবে, একটা কিনারা লাগবে, একটা অংশ লাগবে। পুরো জিহ্বার অগ্রভাগ পুরোটাই লাগবে না। লাম উচ্চারণ করার সময় একটু অংশ লাগবে। লাম, লাম। সামনের দাঁতে লাগবে না? তাহলে আমরা কি জিহ্বাটার সামনের মানে ফ্রন্ট সাইডটা না হয়ে সাইড এনে লাগাবো কিভাবে? না, সাইড এসে লাগানো তো যাবে না। সাইড এসে লাগানো যাবে না। এই যে জিহ্বার অগ্রভাগের আহ, একটা কর্নার, একটা সাইড, মানে জিহ্বার অগ্র সাইডটা লাগাতে পারেন, জিহ্বার অগ্রভাগটা লাগাতে পারেন উপরের দাঁতের গোড়ার সঙ্গে, তাহলে লাম উচ্চারিত হবে। আচ্ছা, তারপরেও আমরা আরো কিছু মাখরাজের পদ্ধতি বা আরো কিভাবে কিভাবে লেখা আছে সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ, যেটা আমাদের কাছে সহজ মনে হয়। তো কিছু কিছু শব্দ দেখা যাচ্ছে যে লেখা আছে, কিন্তু হয়তো আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। আসলে কিনারা বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা আরেকটু বিস্তরভাবে বুঝার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ঠিক আছে ইনশাল্লাহ। জি, আগামীকাল ইনশাল্লাহ আমরা সেটা চেষ্টা করব। আচ্ছা, তো এখন আপনারা এই চারটা মাখরাজ একটু আমাকে শোনাবেন। একটা হচ্ছে জিম শিন ইয়া, আরেকটা হচ্ছে ত দাল তা, আরেকটা হচ্ছে জ দাল সা, আর সর্বশেষ জদ। ডন। জদ, জদ, জদ হবে, হচ্ছে নি স্যার আমারটা। জদ। এটা জ আর দ দুইটার মাঝামাঝি উচ্চারণ হবে, মানে জিহ্বার গোড়া, মানে সরি, জিহ্বার একটা সাইড আপনি উপরের মাড়ির দাঁতের যে কোনো একটা পার্শ্ব, ডান পাশ অথবা বাম পাশের মাড়ির সঙ্গে জদ, একটু লাগান, লাগিয়ে উচ্চারণ করেন, তাহলে দেখবেন যে এটা উচ্চারিত হয়ে গেছে। রদ, জিহ্বার একটা সাইড, মানে ডান অথবা বাম সাইড, এটা আপনি উপরের ডান অথবা বাম পাশের যেই দাঁত আছে সেই দাঁতের গোড়ার সঙ্গে লাগান। সবাই আমরা লাগাই। জদ, গদ, গদ, জদ, গদ, হচ্ছে না। গদ। আস্তে আস্তে হয়ে জদ, যাবে ইনশাল্লাহ। আমারও মনে হয় পুরোপুরি হয় না, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। এই অক্ষরটাই হচ্ছে সবচাইতে কঠিন হরফ, আর এটা শুধুমাত্র আরবিতেই জদ, আছে, এটা অন্য কোনো ভাষায় এরকম অক্ষর নেই। আর এই জন্য আরবি ভাষাকে লোগাতুদ দদ বলা হয়, মানে লোগাতুদ দদ বলা হয়, মানে দদের ভাষা। এটা শুধুমাত্র আরবি ভাষার বৈশিষ্ট্য। আচ্ছা, যেহেতু জদ, আহ, দদ। আমার আরো একটা ক্লাস আছে 3টা থেকে, তো এই জন্য আমি আহ, এখন চলে যেতে হবে। এখন আপনাদের আহ, আহ, স্যার, ওই যে দদ যেটা, এটা একটু উচ্চারণ করে দেন 2 মিনিট, 1 মিনিট, তাহলে এরপর শেষ ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে দদের উচ্চারণটা আমিও করি, দেখেন আপনাদেরটা আরো সুন্দর হতে পারে আমার চাইতে। আহ দেখেন, জিহ্বার একটা সাইড, একটা পার্শ্ব উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, উপরে যে কোনো একটা পার্শ্বের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ বলেন। দদ, বদ, দদ, বদ, দদ, বদ। র- হ্যাঁ, বুঝতেছি না জিহ্বার কি বলবো। জিহ্বার একটা বাম পাশে, বাম পাশটা নেই আমরা, হ্যাঁ আমি বাম পাশটা নিচ্ছি, আমার এটা অভ্যাস। বাম পাশটা নেন, জিহ্বার একটা সাইড, সেটা আপনার উপরের যে দাঁত আছে সেই দাঁতের গোড়ার সঙ্গে লাগান, আগেই আগেই হুম, লাগাই রাখেন। তারপরে বলেন গদ, জদ, গদ, জদ, গদ, জদ, গদ। জদ। এখন আপনি আমার সাউন্ড, আপনারা আমার সাউন্ড কেমন শুনছেন? মানে শুধু বলে আর বলে দিচ্ছি, নাকি? না না, এমন না, না, জয়ের মতো। আমার কাছে এরকমই লাগছে, বারবার বলার পরে মনে হচ্ছে আমি বলে বলে দিচ্ছি আর কি। না, আচ্ছা, জয়ের মতো আসতেছে, আর তারপরে দয়ের মতো আসতেছে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। জদ। হ্যাঁ আমারটা এটা, হয়। হ্যাঁ হচ্ছে, প্র্যাকটিস করতে হবে। জদ। হ্যাঁ গুড, আচ্ছা একবার বলি, হ্যাঁ, স্পষ্ট করে। জি বলেন। বিসমিল্লাহ। জদ। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর। জদ। হ্যাঁ আমারটা আরেকবার মনে শুনেন, থাকতে হবে। দেখেন তো আমারটা জি। হয় কিনা। রদ, রদ। হ্যাঁ, জদ। জদ। ঠিক আছে, মানে জিহ্বার একটা পাশ গিয়ে যে কোনো এক সাইডের দাঁতের গোড়া, উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে হ্যাঁ তারপর উচ্চারণ হবে। তারপরে উচ্চারিত হবে। তো এই যে জদ। আমরা এটা জদ জদ মানে দদ দদ পড়েছি, তো এই জন্য আমরা দদের মতোই করে ফেলতে চাই। আমরা ওইখানে জিহ্বার গোড়ার মানে জিহ্বার একটা পার্শ্ব উপরের দাঁতের সাথে লাগিয়েও আমরা কিছুটা দ এর মতো বলতে চাই। মানে তখন আমরা জিহ্বার আগাটাকেও লাগিয়ে ফেলি, জিহ্বার আগাটা লাগানোর প্রয়োজন নাই। তো জিহ্বার আগাটা না লাগালে জদ। কেমন জানি একটা অদ হয়ে যাচ্ছে, অদ হয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে অদ হইলে তো আর হইলো না, আমার তো দদ বলতে হবে। না, যেটা মাখরাজ সেটাই, সেই অনুযায়ী যে এরকম উচ্চারণ হবে সেটাই সহি উচ্চারণ। তো এখন এটা আমাকে একেবারে লদের মতোই বলতে হবে এরকম জরুরি না। তো তাহলে এটা খুব একটা বেশি ভুলও না যে দদের মতো হয়ে যাচ্ছে অথবা দালের মতো কিছুটা হয়ে যাচ্ছে আর জয়ের মতো কিছুটা হয়ে যাচ্ছে, এটা পুরোপুরি ভুল না। তবে পুরোই দালের মতো বলা এবং পুরোই জয়ের মতো বলাটা ভুল। তো আমরা এটা প্র্যাকটিস আচ্ছা, করব ইনশাল্লাহ। অনেকেই তো স্যার ওই যে দদই বলে, দদই তো বেশি প্রচলিত দেখতেছি। হ্যাঁ পুরোপুরি দালের মাখরাজ থেকে উচ্চারণ করলে এটা একটা ভুল উচ্চারণ হবে, যদিও দাল জবর দা হয়, দালে ফাতহা দা হয়, কিন্তু এখানে দদে ফাতহা হলে ল হয় আর কি, ল। দ। জদ। জদ। অনেক চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা ভালো জানে কবে হ্যাঁ এটা একটু চেষ্টা করতে হবে। আহ, ঠিক আছে, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের ক্লাস থাকবে। রেকর্ডটা একটু সাড়ে দিবেন প্লিজ। আপনাদের ক্লাস সম্ভবত 3:30 পর্যন্ত ছিল, তাই না? আর সমস্যা নেই আশা করি। আচ্ছা হ্যাঁ, তো আপনাদের এটা এটা আমি কথা বলবো ইনশাল্লাহ, আহ, যে এর আধা ঘন্টা আরো অন্য কেউ আপনাদেরকে সময় দিতে পারেন কিনা, অথবা কিভাবে ম্যানেজ করা যায়। আচ্ছা তো কি বলছিলেন? না, আবার একজন টিচার থাকলেই ভালো আপনার, এই জন্য সেই জন্য আসলে হবে কি উল্টাই পাল্টাই যাবে, তার থেকে কম সময় হলো আমি মনে করি একজন থাকাই ভালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা দেখি আমরা কি করা শুধু যায়। একটু রেকর্ডটা দিবেন তাহলে সমস্যা রেকর্ড থাকবে না কোনো। আপনারা পেয়েছেন না? গত গত ক্লাসের রেকর্ড পেয়েছেন? না, পাইনি। আমি তো অনেকবার নক দিছি, হোয়াটসঅ্যাপেও মেসেজ করছি, তারপরে এটাতেও করছি, ওই যে ইয়েতেও করছি। খুবই দুঃখের মানে কথা। আমি তো রেকর্ডের উপর ভরসা করেই মানে আমার ক্লাসে আসা, কারণ আমি না না, রেকর্ডটা ঠিকই রেকর্ড তো দিয়ে পাবো। দেওয়াই হবে, কারণ রেকর্ড তো করাই আছে, ক্লাসটা তো রেকর্ড করা আছে, অবশ্যই দিয়ে দিন। হ্যাঁ, দিলেই হবে একটু আর কি। আপনার একটু ডিপ্লোমার যে অ্যাডমিন আছেন তার সাথে একটু যোগাযোগ করেন, সম্ভবত তার কাছে না, সম্ভবত আলিমিয়ার অ্যাডমিন যিনি আছেন, যে নাম্বারটা আপনাদেরকে দেওয়া হয়েছে তার সাথে একটু যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন, আমিও বলে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো ওই থাকবেন। নাম্বারে তো আমাকে ইয়েই করে নাই ভর্তি নিয়েও যোগাযোগ করে পাইনি ওনাকে, এটাতে শুধু আপনাকেই পাইছি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখি যদি আহ, সম্ভব হয় আমিও চেষ্টা করব, যেহেতু আমি আপনাদের ওইখানে তো আর গ্রুপের মধ্যে আমি নেই, এই জন্য আমি দিতে পারবো না, অবশ্যই অ্যাডমিন দিতে পারবেন। ঠিক আছে, ও, ভালো এই থাকবেন। ক্লাসে অ্যাডমিন কে স্যার? অ্যাডমিন সম্ভবত আছেন, কে আছেন সেটা আপনার ওই যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে বুঝে যাবেন যে কে আছেন। কোথায় করবো? কতজন মানুষ? আচ্ছা ঠিক আছে, রেকর্ডটার ব্যবস্থা করে দিয়ে এটাই রিকোয়েস্ট থাকবে, আর কিছু না। জি ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম আচ্ছা, রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।